প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 9 এর ভোকাবুলারি নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 58 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে ভোকাবুলারিটা আছে এটা হচ্ছে অকারিমাস। অকারিমাস অকারিমাস মানে হচ্ছে বুঝতে পারা। অকারিমাস মানে বুঝতে পারা। তারপরটা হচ্ছে আরিমাস। আরিমাস আরিমাস অর্থ হচ্ছে আছে। আরিমাস অর্থ হচ্ছে আছে। তো এই লেসনে আরিমাসের অর্থটা হচ্ছে আছে। পরবর্তী লেসনে আমরা পাবো অবস্থান আছে। অবস্থান আছে। তো শেখার জন্য আমরা একসাথে শিখে ফেলবো। আরিমাস মানে হচ্ছে আছে, আবার আরিমাস মানে হচ্ছে অবস্থান আছে। এখন আছে আর অবস্থান আছের মধ্যে পার্থক্যটা কি? আছে মনে করেন, ধরেন আমি যদি বলি আমার গাড়ি আছে, ঠিক আছে, আমার গাড়ি আছে, তাহলে আরিমাস দিয়ে বলতে হবে আছে অর্থে। আবার যদি বলি মানে গাড়িটি পার্কিং এ আছে অথবা বাসায় আছে, তাহলে এই যে বাসায় আছে বা পার্কিং এ আছে, এটা হচ্ছে অবস্থান আছে। মানে একটা হচ্ছে আপনার মালিকানা, আরেকটা হচ্ছে পজিশন, মানে কোন কোন জায়গায় আছে। তাহলে আরিমাস মানে হচ্ছে আছে, আর আবার আরিমাস অর্থ হচ্ছে অবস্থান আছে। ঠিক আছে, অবস্থান আছে। ধরেন আমি যদি বলি আমার বই আছে, আমার জাপানি ভাষা বই আছে, তাহলে আছে বোঝাচ্ছে। ঠিক আছে, আছে। আবার যদি বলি আমার বইটা টেবিলের উপরে আছে, তাহলে এটা হলো অবস্থান আছে। তাহলে আরিমাসের দুটো অর্থ, একটা হচ্ছে আছে, একটা হচ্ছে অবস্থান আছে। আর এই আরিমাস ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে। মানে যে সব বস্তু আপনি যখন কোনো বস্তুকে বলবেন আছে, তখন হচ্ছে বলা হয় আরিমাস। আর যদি বলেন প্রাণী জাতীয় কোনো জিনিস, মানুষ অথবা ধরেন আপনার কোনো প্রাণী, এই ধরনের জিনিস যখন আছে বলবেন, বোঝাতে যাবেন বা অবস্থান আছে বোঝাতে যাবেন, তখন ইমাস দিয়ে বলা হয়। ইমাস এটা এই লেসনে নাই, পরবর্তী লেসনে আমরা এটা পাবো। তো আরিমাসের দুটো অর্থ, একটা হচ্ছে আছে, একটা হচ্ছে অবস্থান আছে। আর এই আরিমাস ব্যবহার করা হয় বস্তুর ক্ষেত্রে। মানে মানে আপনার প্রাণীর ক্ষেত্রে কখনো আরিমাস ব্যবহার করা হয় না। মানে বস্তুর ক্ষেত্রে যখন বলবেন আছে অথবা অবস্থান আছে, তখন হচ্ছে এই আরিমাসটা ব্যবহার করতে হবে। তারপরে যাই আমরা সুকি। সুকি মানে হচ্ছে পছন্দ, এটা হচ্ছে নার্জেটিভ। সুকি, সুকি মানে হচ্ছে পছন্দ। তারপরটা যাই দেখেন কিরাই। কিরাই মানে হচ্ছে অপছন্দ। কিরাই, তো কিরাই মানে হচ্ছে অপছন্দ। আমরা গত লেসনে যখন আমরা শিখছি, তখন তিনটা ব্যতিক্রম আমরা নার্জেটিভ শিখতে পারছি। তিনটা ব্যতিক্রম নার্জেটিভের মধ্যে একটা ছিল কিরেই মানে হচ্ছে সুন্দর, একটা হচ্ছে কিরাই মানে অপছন্দ, আর একটা হচ্ছে ইউমেই মানে হচ্ছে আপনার বিখ্যাত। ইউমেই মানে হচ্ছে বিখ্যাত। এই তিনটা শেষে ই থাকা সত্ত্বেও এটা নার্জেটিভ। শেষে ই থাকা সত্ত্বেও এটা নার্জেটিভ, মানে হচ্ছে এটা ব্যতিক্রম এই তিনটা। তো এই গত লেসনে আমাদের ভোকাবুলারি দুইটা পাইছি, একটা হচ্ছে ইউমেই, একটা হচ্ছে কিরেই। তো এই লেসনে আমরা পাইলাম কি? কিরাই। এই লেসনে কি পাইলাম? কিরাই মানে অপছন্দ। তারপরে দেখেন এই যে এখানে লাস্টে ই আছে, ই ই থাকা সত্ত্বেও এটা নার্জেটিভ। তারপরে যায় জোজু। জোজু মানে হচ্ছে দক্ষ। জোজু মানে কি? দক্ষ। জোজু একটু টান হবে, জোজু। জোজু মানে হচ্ছে দক্ষ। তারপর এটা দেখেন হেতা। হেতা মানে হচ্ছে অদক্ষ। হেতা, হেতা মানে হচ্ছে অদক্ষ। তো এখানে যে কটা ই আছে আপনার সুকি, কিরাই, জোজু, হেতা, এই চারোটাই হচ্ছে নার্জেটিভ। এর কারণে দেখেন ব্র্যাকেটের মধ্যে না না লেখা আছে। তো আমরা সেই ইয়ার সময় গত লেসনে বলছি, যখন আমরা নার্জেটিভকে পড়বো তখন না সারা পড়বো, কিন্তু আমার মনে রাখতে হবে এটা নার্জেটিভ। ঠিক আছে, ই অ্যাডজেটিভে যখন পড়বো তখন ই অ্যাডজেটিভটা ই সহকারে পড়বো। মানে এটা কেন লাগবে? এটা লাগবে হচ্ছে আমার পরবর্তীতে যখন আমি টেন্সই করব, পরিবর্তন করব, মানে প্রেজেন্ট, পাস্ট টেন্স, নেগেটিভ টেন্স, ঠিক আছে, এই ধরনের যখন পরিবর্তন করব, তখন আমাকে এই নার্জেটিভটা চিনতে হবে, ই অ্যাডজেটিভটা চিনতে হবে। নার্জেটিভটা নার্জেটিভের মতো করে হবে, ই অ্যাডজেটিভটা ই অ্যাডজেটিভের মতো করে, দুটা দুইভাবে হয়। এর জন্য আমার এই নার্জেটিভ আর ই অ্যাডজেটিভটা ভালো করে চিনতে হবে, কোনটা নার্জেটিভ কোনটা ই অ্যাডজেটিভ। তারপরে দেখেন, তারপরে হচ্ছে নমিমনো। নমিমনো মানে হচ্ছে এই যে পানীয়। আমরা এর আগে একটা ভোকাবুলারি পাইছি নমি মাছ। নমি মাছ মানে হচ্ছে পান করা, আর মনো মানে হচ্ছে জিনিস। তাহলে নমিমনো মানে পান করার জিনিস মানে হচ্ছে পানীয়। নমিমনো, নমিমনো মানে হচ্ছে পানীয়, মানে এই পান করা জিনিস বা ড্রিঙ্ক জাতীয় জিনিস। মানে এই আপনার পান করা জিনিস, যেমন জুস, কফি, চা, ঠিক আছে, পানি, মানে এগুলি সবই নমিমনো। মানে এক কথা লিকুইড জাতীয় জিনিস, মানে তরল জাতীয় জিনিস সবই হচ্ছে নমিমনো। নমিমনো হচ্ছে পানীয়। আর তাবে মনো মানে হচ্ছে, মনে করেন তাবে মনে হচ্ছে মানে যে খাদ্য, মানে খাবার জিনিস,
সলিড জিনিস যেগুলি, ঠিক আছে, এগুলো হলো তাপমনো। আর যেগুলি পানীয় জিনিস, পান করা জিনিস, সেগুলো হলো নমিমনো, ঠিক আছে। তো নমিমনো মানে হচ্ছে পানীয়, নমিমনো। তারপরে যায় দেখেন রিওরি, রিওরি হচ্ছে রান্না করা খাবার, রিওরি, রিওরি, রিওরি মানে হচ্ছে রান্না করা খাবার, রিওরি, রিওরি মানে হচ্ছে রান্না করা খাবার, খাবারও বলতে পারেন। তো এখানে আপনার বইয়ের মধ্যে দেখবেন রিওরি, তারপরে ও শিমাস, ও শিমাস ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখবেন বইয়ের মধ্যে, এখানে আমি উল্লেখ করি নাই। রিওরি ও শিমাস, শিমাস মানে হচ্ছে করা, আর রিওরি ও পার্টিকেল দিয়ে শিমাস ব্যবহার করলে মানে রান্না করা বোঝায়, রান্না করা। রিওরি ও শিমাস মানে রান্না করা, মানে ও পার্টিকেল দিয়ে তারপরে শিমাস ভার্বটা যদি ব্যবহার করি তাহলে ওইটা রান্না করা বোঝাবে। তাহলে রিওরি, রিওরি মানে হচ্ছে রান্না করা খাবার, আর রিওরি ও শিমাস মানে রান্না করা। তারপরে যাই দেখেন স্পোর্টসু, স্পোর্টসু, স্পোর্টসু মানে হচ্ছে স্পোর্টস মানে হচ্ছে খেলা, স্পোর্টস মানে ওই আমরা ধরেন যে ফুটবল স্পোর্টস, তারপরে ধরেন আমরা ক্রিকেট, বেসবল, তারপর হচ্ছে টেনিস, হ্যাঁ, তো এইগুলো হলাম স্পোর্টস। তো এটা জাপানিতে বলা স্পোর্টসু, স্পোর্টসু মানে হচ্ছে, স্পোর্টস মানে হচ্ছে খেলা, স্পোর্টসু মানে মূলত সুটা ওইভাবে আসে না, স্পোর্টসু, স্পোর্টসু এভাবে উচ্চারণ আছে, স্পোর্টসু যদিও আসে সুপোর্টসু, কিন্তু ওরা উচ্চারণের সময় স্পোর্টসু এভাবে উচ্চারণটা করে, এই পর একটু টানো হবে, স্পোর্টসু, স্পোর্টসু মানে হচ্ছে খেলা। তারপরে যায় ইয়া কিউ, ইয়া কিউ মানে হচ্ছে বেসবল, ইয়া কিউ, ইয়া কিউ, ইয়া কিউ মানে হচ্ছে বেসবল। জাপানের সবচেয়ে মানে জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল, ঠিক আছে, জাপানে ইয়া কিউ, ইয়া কিউ মানে হচ্ছে বেসবল। এই বেসবলটা কি, ধরেন জাপানে দেখেন এই যে আমাদের বাংলাদেশে ক্রিকেটের মতো যে একটা লাঠি দিয়ে আর অপর পাশ থেকে বল মানে বল মানে ছুটে মারে, বোলিং করে, তো তখন ওইটাকে হিট মানে হিট করে পরে দৌড়াইতে হয়, তিন কোনা মানে তিন কোনা ভাবে দৌড়াইতে হয়, এটাকে বলা হয় ইয়াকিউ। ইয়াকিউ মানে হচ্ছে বেসবল, এটা আপনারা হয়তো টিভিতে প্রায় দেখছেন কিন্তু হয়তো অনেকে নাম জানেন না। তো ইয়াকিউ মানে হচ্ছে বেসবল, ইয়াকিউ বেসবল। তারপর এটা দেখেন ডান্সু, ডান্সু, ডান্সু মানে হচ্ছে নাচ, ডান্সু, ডান্সু মানে হচ্ছে নাচ। তারপর এটা যায় রিওকো, রিওকো, রিওকো মানে হচ্ছে ভ্রমণ, রিওকো, রিওকো মানে হচ্ছে ভ্রমণ, রিওকো। আর রিওকো ও শিমাস মানে ভ্রমণ করা। আপনারা যখন কোনো নাউনের সাথে ও শিমাস দিয়ে ব্যবহার করবেন, মানে ও শিমাস ভার্বটা ব্যবহার করবেন, তখন ওই জিনিসটা করা বোঝাবে। এখানে দেখেন যে কটা জিনিস আছে, যেমন রিওরি ও শিমাস মানে হচ্ছে রান্না করা, স্পোর্টস ও শিমাস মানে খেলা করা, ইয়াকিউ, ইয়াকিউ ও শিমাস মানে হচ্ছে বেসবল খেলা, ডান্সু ও শিমাস মানে নাচ করা, ঠিক আছে, বা নাচা, রিওরি ও শিমাস মানে ভ্রমণ করা। তো এগুলির সাথে ও শিমাসটা যদি ব্যবহার করি তাহলে অটোমেটিকলি ওই জিনিসটা করা বোঝাবে। এর জন্য বইয়ের মধ্যে আপনারা দেখেন যে সবগুলির মধ্যে ও শিমাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তারপরে যা দেখেন ওনগাকু, ওনগাকু হচ্ছে মিউজিক বা সঙ্গীত, ওনগাকু হচ্ছে মিউজিক সঙ্গীত, ওনগাকু। তারপরে যা দেখেন উতা, উতা মানে হচ্ছে গান, উতা, উতা মানে হচ্ছে গান, উতা। তারপরে যায় কোরাশিক্কু, কোরাশিক্কু হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, কোরাশিক্কু, কোরাশিক্কু মানে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। এখন ক্লাসিক্যাল মিউজিকটা কি, ক্লাসিক্যাল মিউজিকটা ধরেন আপনার ওই যে একটু ঝিমা টাইপের যে গানগুলি বা এই টাইপের, এগুলো এক ধরনের মনে করেন এক ধরনের মানে মিউজিকের নাম, একজন গানের নাম, ঠিক আছে, এটা হচ্ছে কোরাশিক্কু। হ্যাঁ, আমরা ক্লাসিক্যাল মিউজিক যেমন যে আমরা নর্মালি কি বলি যে দেখবেন যে আগে হেমন্ত, তারপরে হচ্ছে আপনার মান্নাদের যে গানগুলো, এগুলো ক্লাসিক্যাল মিউজিকগুলো হয়তো, ঠিক আছে। কোরাশিক্কু মানে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, এটা এক ধরনের মিউজিকের নাম। তারপরে যায় জাজু, জাজু মানে হচ্ছে জাজ, এটাও একটা এক ধরনের মিউজিকের নাম, জাজু, জাজু মানে হচ্ছে জাজ, জাজু, জাজু মানে হচ্ছে জাজ, এটাও এক ধরনের মিউজিকের নাম। তারপরে যায় কনসার্টো, কনসার্টো, কনসার্টো মানে হচ্ছে কনসার্ট, কনসার্টো, কনসার্টো মানে হচ্ছে কনসার্ট, এই যে টানের জন্য টেনে পড়বেন, কনসার্টো, কনসার্টো মানে কনসার্ট। তারপরে যায় কারাওকে, কারাওকে মানে হচ্ছে কারাওকে, কারাওকেটা কি, এখন কারাওকেটা হচ্ছে জাপানের, আমাদের বাংলাদেশে যেমন ছায়ানট, ললিত কলা একাডেমি, বুলবুল একাডেমি, এইসব জায়গায় কি করানো হয়, ধরেন গানের চর্চা করা হয়, গান শেখানো হয়, ঠিক আছে, তারপরে আপনার নাচ শেখানো হয়। তো জাপানে কারাওকে তো হচ্ছে গানের প্র্যাকটিস করানো হয়, গান মানে গান নিয়ে চর্চা করা হয়, এই জায়গাটাকে বলা হয় কারাওকে। কারাওকে মানে হচ্ছে মানে আপনি সরাসরি কারাওকে মানে হচ্ছে কারাওকে, হ্যাঁ, এই অর্থ দিয়ে পড়েন, কিন্তু ওইটা জিনিসটা বুঝতে হবে, এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে
যেখানে গানের চর্চা করা হয়, গানের প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে, বা গান গাওয়া হয়, এইসব জায়গাটাকে বলা হয় কারাওকে। তো জাপানে আপনি দেখুন প্রায় মানে অনেক মানে কারাওকে আছে, প্রত্যেকটা জায়গায় আছে কারাওকে। তারপরে যায় কাবুকি। কাবুকি কাবুকি মানে হচ্ছে জাপানের ঐতিহ্যবাহী একটা মানে নাট্যসঙ্গীত, ঠিক আছে, জাপানের ঐতিহ্যবাহী একটা নাট্যসঙ্গীত। হ্যাঁ, এটাকে বলা হয় কাবুকি। কাবুকি জাপানের ঐতিহ্যবাহী নাট্যসঙ্গীত। তারপরে যায় দেখেন এ। এ মানে হচ্ছে ছবি। এ মানে হচ্ছে ছবি। তো আমাদের এই যে এখানে যেটা পাইলাম, যেমন আপনার কুরাশিকু, জাজু, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কাবুকি, এগুলো একটু কম ব্যবহার করা হয়, কিন্তু বাকিগুলি ব্যবহার করা, ওনগাকু, উতা, তারপর হচ্ছে কনসার্টো, কারাওকে, এগুলি ব্যবহার করা হয় অনেক, ঠিক আছে। তো তারপরে যায় দেখেন এ। এ মানে হচ্ছে ছবি, মানে আকাশ, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আকাশ ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ মানে হচ্ছে ড্রয়িং পিকচার বা পিকচার, ঠিক আছে। এ মানে হচ্ছে ছবি, এ, হ্যাঁ, এ মানে হচ্ছে ছবি। তারপরে যায় জি। জি মানে হচ্ছে অক্ষর। জি মানে হচ্ছে অক্ষর, যেমন আমরা বলি রোমা জি, হ্যাঁ, তারপরে যে এই যে এই ধরনের জিনিস, জি মানে হচ্ছে মূলত অক্ষর, ঠিক আছে। তো জি মানে হচ্ছে অক্ষর। তারপরে যায় কাঞ্জি। কাঞ্জি মানে হচ্ছে এই কাঞ্জিকে কাঞ্জি দিয়ে পড়েন, কাঞ্জি মানে হচ্ছে কাঞ্জি। তো ওইটাকে আপনারা বলতে পারেন মানে চাইনিজ অক্ষর। আমরা চীন থেকে যে এগুলি আসছে, ওইটাই যে একটু হেজিবেজি লেখাগুলো আপনারা যে অলরেডি পাবেন, ঠিক আছে, মানে কিছুদিন পরে আপনারা এই কাঞ্জির বইয়ের মধ্যে আছে দেখবেন যে কাঞ্জি প্রথম হচ্ছে হিরাকানা দেওয়া আছে, তারপরে কাঞ্জি দেওয়া আছে, তারপরে হচ্ছে ইংরেজি মানেটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে মূলত কাঞ্জি। কাঞ্জি হচ্ছে চিত্রাক্ষর বলতে পারেন, হ্যাঁ, চীনের থেকে যে অক্ষরগুলি আসছে এইগুলি মানে সিম্বল, এক একটা মানে সাংকেতিক চিহ্নের মতো, হ্যাঁ, এগুলি হলো কাঞ্জি, মানে কাঞ্জি বা চীনা অক্ষর বলতে পারেন। তারপরে যায় হিরাগানা। হিরাগানা হচ্ছে হিরাগানা বর্ণমালাকে বলা হয়, হিরাগানা লিপিকে বলা হয় হিরাগানা। হিরাগানা, হিরাগানা হচ্ছে হিরাগানা বর্ণমালা। তারপরে যায় কাতাকানা। কাতাকানা, কাতাকানা হচ্ছে কাতাকানা বর্ণমালা। কাতাকানা, কাতাকানা হচ্ছে কাতাকানা বর্ণমালা। তারপরে যায় রোমাজি। রোমাজি, রোমাজি মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা বলতে পারেন, এই রোমাজি। এখন রোমাজিটা মূলত হচ্ছে ধরেন এই যে জাপানি যে শব্দার্থগুলি যে বা জাপানের যে সেন্টেন্সগুলি বা এইগুলি, এটার উপরে ইংরেজি কি বলে, এটার উচ্চারণটা যেটা বলেন, এটাই হচ্ছে রোমাজি। ধরেন আমি যদি বলি নি হন, তাহলে প্রথমে ইংরেজিতে কি লিখবেন, এন আই, নি, তারপরে এইচ ও, তারপরে হচ্ছে এন, এটাই হচ্ছে রোমাজি। মানে জাপানিজ উচ্চারণটা ইংরেজিতে লেখাটাই হচ্ছে রোমাজি, ঠিক আছে। রোমাজি মানে রোমান আলফাবেট, মূলত রোমাজি মানে হচ্ছে রোমান আলফাবেট। তো রোমান আলফাবেট বলতে ইংরেজি বর্ণমালাকে বোঝানো হয়, ইংরেজি বর্ণমালা। এই রোমাজি মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা, জাপানি শব্দ ইংরেজিতে উচ্চারণ লেখার সময় যে এটা ব্যবহার করা হয়। তারপর যায় কোমাকাই ওকানে। কোমাকাই মানে হচ্ছে ভাঙতে টাকা বা খুচরা টাকা। কোমাকাই ওকানে, কোমাকাই, কোমাকাই ওকানে মানে হচ্ছে ভাঙতে টাকা বা খুচরা টাকা। তারপর যায় চিকেত্তো। চিকেত্তো মানে হচ্ছে টিকিট। চিকেত্তো, চিকেত্তো মানে হচ্ছে টিকিট, হ্যাঁ, টিকিট। চিকেত্তো মানে হচ্ছে টিকিট, হ্যাঁ। এরা আপনারা আরেকটা পাবেন কিপ্পু। কিপ্পু মানে হচ্ছে টিকিট। তো চিকেত্তোটা কাতাকানাতে লেখা হয়েছে, ইংরেজি শব্দ থেকে আসছে। আর কিপ্পু হচ্ছে ওদের নিজস্ব বানানো ওয়ার্ড, মানে হচ্ছে টিকিট অর্থে, হ্যাঁ। চিকেত্তো মানে হচ্ছে টিকিট, টিকিট। তারপরে যায় জিকান। জিকান মানে হচ্ছে সময়। জিকান মানে হচ্ছে সময়। তারপরে যাই ইওজি। ইওজি, ইওজি, ইওজি মানে হচ্ছে কাজ থাকা বা কিছু মানে করার আছে এরকম। এখন ইওজি জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। ইওজি, ইওজি মানে হচ্ছে কাজ থাকা বা কিছু করার থাকা। এটা কিভাবে ব্যাখ্যা মানে ব্যাখ্যাটা হয় দেখেন আপনি, যখন আপনি ধরেন মনে করেন যে আমি মানুষকে বলি আমার কাজ আছে কালকে, ঠিক আছে, এই যে কাজ আছে, এটাই হচ্ছে ইওজি। ধরেন আপনি কোম্পানিতে, আপনার জাপানের কোম্পানিতে আপনি কারো কাছে, আপনার বসের কাছে বললেন যে আমার কালকে তো ছুটি লাগবে, ঠিক আছে। তাহলে বসে জিজ্ঞেস করলো কেন, তখন আপনি বলেন যে ইউজি গাড়ি মাস, মানে কি আমার কাজ আছে, ঠিক আছে। এখন আপনি হয়তো কাজটা যখন নাম উল্লেখ করলেন না, কিন্তু বললেন যে আমার কাজ আছে, এই কাজ থাকা, কাজ থাকা, এটাই হচ্ছে ইউজি। বা কিছু করার আছে, এটাই হচ্ছে ইউজি। ইউজি মানে হচ্ছে সামথিং টু ডু, হ্যাঁ, বলতে পারেন সামথিং টু ডু মানে হচ্ছে কোনো কিছু করার আছে বা কাজ, কাজ থাকা অথবা কিছু করার আছে, এরকম অর্থ বহন করে। তো আমি যে এটা লিখছি বাংলা অর্থটা লিখছি, আপনার এটাতে বললে হবে। ইউজি মানে হচ্ছে কাজ থাকা। আর এটার মানে এটা তো অলরেডি বললাম আপনাদের, আশাবাদী বুঝতে পারছেন। তো তারপরে যাই ইয়াকুসোকু। ইয়াকুসোকু মানে হচ্ছে প্রতিশ্রুতি বা অ্যাপয়েন্টমেন্ট। ইয়াকুসোকু মানে হচ্ছে প্রতিশ্রুতি বা অ্যাপয়েন্টমেন্ট। মানে আমরা বলি না ইংরেজিতে প্রমিস, হ্যাঁ, প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি। আর ইয়াতো যদি বলি অ্যাপয়েন্টমেন্ট, দুটাই হয়। আমি যদি মনে করি ধরেন আমি বন্ধুকে কথা দিয়ে আছে আগামীকাল
সিনেমা দেখতে যাব, এটা তার মানে কি ইয়াকুসুকু, মানে হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে আছে, ঠিক আছে। তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট কিরকম, যে আমার অমুক লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি যে আমি এই সময় তার সাথে দেখা করব, অথবা ধরেন আপনি ডাক্তারের অমুক টাইমে আমি দেখা করব, এটা হলো আমি ইয়াকুসুকু দিয়ে আছে, ঠিক আছে। অথবা ধরেন আমি আমার কোম্পানি বসের সাথে এই কটার সময় আমার ইয়াকুসুকু আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক আছে, ওই সময় আমি তার সাথে দেখা করব, ঠিক আছে, বা ওই সময় তার সাথে আমার একটা কাজ আছে, এটা হচ্ছে ইয়াকুসুকু। ইয়াকুসুকু মানে প্রতিশ্রুতি বা অ্যাপয়েন্টমেন্ট। তারপরে যাই দেখেন পরের পেজে যাই আমরা, তারপরটা হচ্ছে আরোবাইতো। আরোবাইতো, আরোবাইতো মানে হচ্ছে পার্ট টাইম জব। আরোবাইতো, আরোবাইতো হচ্ছে পার্ট টাইম জব, মানে হচ্ছে পার্ট টাইম কাজ যেটা বলি, ঠিক আছে, মানে ফুল টাইম নাম পার্ট টাইম, যেটা হচ্ছে আরোবাইতো বলা হয়। আরোবাইতো মানে হচ্ছে পার্ট টাইম জব। তারপরে যায় গো সুজিন। গো সুজিন, গো সুজিন মানে হচ্ছে অন্যের স্বামী, মানে অন্যের হাজব্যান্ড, আমরা যেটা বলি অন্যের হাজব্যান্ড মানে হচ্ছে গো সুজিন, মানে মূলত গো দিয়ে পোলাইট করা হয়েছে, সুজিন মানে হচ্ছে হাজব্যান্ড, ঠিক আছে, সুজিন মানে হচ্ছে হাজব্যান্ড, আর গো দিয়ে মানে পোলাইট করা হয়েছে, মানে মার্জিত করা হয়েছে, যেহেতু অন্যের হাজব্যান্ড এর জন্য তাকে মার্জিত ভাবে বলতে হবে, এর জন্য গো সুজিন মানে হচ্ছে অন্যের স্বামী বা অন্যের হাজব্যান্ড। তারপরে যায় অত্ত অথবা সুজিন। অত্ত অথবা সুজিন, এটা হচ্ছে নিজের স্বামী মানে নিজের হাজব্যান্ড, ঠিক আছে, নিজের হাজব্যান্ডকে বলা হয় কি বলে অত্ত বা সুজিন, দুটাই ব্যবহার করা হয়, অত্ত বলে সুজিনও বলে, ঠিক আছে। আর অন্যের হাজব্যান্ডকে বলা হয় গো সুজিন। অত্ত অথবা সুজিন এটা হচ্ছে নিজের স্বামী বা নিজের হাজব্যান্ড। তারপরে যায় দেখেন অকুসান। অকুসান, অকুসান হচ্ছে অন্যের স্ত্রী। অকুসান মানে কি অন্যের স্ত্রী, অকুসান, অকুসান মানে হচ্ছে অন্যের স্ত্রী, অন্যের মানে ওয়াইফ, অন্যের ওয়াইফ, হ্যাঁ, মানে হচ্ছে অকুসান। তারপরে যাই সুমা। সুমা অথবা কানাই। সুমা, সুমা অথবা কানাই, এটা নিজের স্ত্রী, ঠিক আছে। যখন নিজের স্ত্রীকে বলতে যাই, ঠিক আছে, তখন আমি বলবো সুমা অথবা কানাই। নিজের ওয়াইফকে বলতে গেলে তখন আমার সুমা অথবা কানাই দিয়ে বলতে হবে, সুমা অথবা কানাই। তারপরে যায় কদম্ব। কদম্ব মানে হচ্ছে বাচ্চা, ঠিক আছে, কদম্ব মানে বাচ্চা, ক্ষেত্র বিশেষে সন্তানকে বোঝানো হয়, কদম্ব মানে বাচ্চা বা সন্তান, ঠিক আছে, মূলত কদম্ব মানে বাচ্চা। তারপরে যায় ইয়োকু। ইয়োকু মানে হচ্ছে বেশ বা ভালো। ইয়োকু মানে হচ্ছে বেশ অথবা ভালো, এটা ইওই থেকে আসছে, যদিও এটা পরবর্তীতে বুঝবেন কেন বললাম ইওই থেকে আসছে। তো ইওই থেকে ইয়োকু হয়েছে, মানে অ্যাডভার্ব হয়েছে, এগুলো অ্যাডভার্ব, এই যে কটা যেটা পাবেন এগুলো অ্যাডভার্ব। ইয়োকু, দাইতাই, সুকুশি, জেন জেন, হায়াকু, এগুলি সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইয়োকু অর্থটা হচ্ছে বেশ বা ভালো। তারপরে যাই দাইতাই। দাইতাই মানে হচ্ছে মোটামুটি। দাইতাই মানে কি মোটামুটি, দাইতাই। তারপরে যাই সুকোশি। সুকোশি মানে হচ্ছে অল্প বা অল্প একটু। সুকোশি মানে অল্প বা অল্প একটু। সুকোশি মানে হচ্ছে অল্প বা অল্প একটু। তারপরে যাই জেন জেন। জেন জেন মানে হচ্ছে একদমই না। জেন জেন, জেন জেন মানে হচ্ছে একদমই না। জেন জেন, জেন জেন মানে হচ্ছে একদমই না। এই জেন জেনটা সবসময় নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, না বোধকের ক্ষেত্রে। মানে জেন জেন থাকলে ওই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হবে, মানে ওইটার ভার্ব বলেন আবার নাউন বলেন, যেটাই মানে লাস্টে থাকবে সেটা আমাকে নেগেটিভ, মানে নেগেটিভ করে নেগেটিভ থাকতে হবে, ঠিক আছে। জেন জেন মানে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, না বোধকের ক্ষেত্রে। জেন জেন মানে হচ্ছে একদমই না। তারপরে যাই দেখেন হায়াকু। হায়াকু মানে হচ্ছে মানে তাড়াতাড়ি বা দ্রুত। হায়াকু মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, এটাও হায়াই থেকে আসছে, হায়াই থেকে হায়াকু হয়েছে। তো হায়াকু মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, জলদি যেটা বলি। তারপরে যাই কারা। কারা হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে কারণ অর্থে। কারা মানে হচ্ছে কারণ অর্থে। আমরা এর আগে মেবি 4 নাম্বার লেসনে আমরা কারার একটা ব্যবহার পাইছি। কারা মানে হচ্ছে হতে বা থেকে, মানে যে কারা মাদে অলরেডি আমরা গ্রামার শিখতে গিয়ে এটা পাইছি, আবার ভোকাবুলারিতে পাইছি। কারা মানে ওখানে পাইছি হতে বা থেকে। আর এখন যেটা পাইলাম এই কারা মানে হচ্ছে কারণ বোঝানো হয়। ধরেন আপনি সামনে একটা সেন্টেন্স বসবে, ওই সেন্টেন্সের পরে বা ওই নাউনের পরে আমরা এই কারণটা ব্যবহার করলে ওই কারণে বোঝানো হবে, ওই কারণে, ঠিক আছে। তো কারা মানে হচ্ছে কারণ অর্থ। তারপরে যাই দোষতে। দোষতে মানে হচ্ছে কেন। দোষতে, দোষিতে না বলে বলবেন দোষতে। দোষতে মানে হচ্ছে কেন, দোষিতে না বলে দোষতে বলেন, উচ্চারণটা পারফেক্ট হবে। দোষতে মানে হচ্ছে কেন। তারপরে যাই দেখেন রেনশু। রেনশু মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। এটার মধ্যে কি কি আছে দেখেন কাশিতে কুদাসাই। কাশিতে কুদাসাই, কাশিতে কুদাসাই। কাশিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ধার দিন। কাশিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ধার দিন। এখানে কাশিতে,
এখানে এস আই দেওয়া হয়েছে, আপনারা এস এইচ আই দেন, এস এইচ আই, কা এস এইচ আই, কাশিতে, কারণ শীতে শির উচ্চারণটা তালিবস্যের উচ্চারণ আসা হয়। কাশিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ধার দিন। তো এখানে কাশিতে লেখা আছে, আপনারা সি না বলে বলবেন কাশিতে, কাশিতে কুদাসাই মানে দয়া করে ধার দিন, এখানে এইচটা আসে নাই। তো কাশিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে ধার দিন। ধরেন আপনি কারো কাছ থেকে যদি কোনো জিনিস ধার চান, তখন বলবেন হ্যাঁ দয়া করে ধার দিন, মানে কলমটা দয়া করে ধার করুন, বরুপিন ও কাশতে কুদাসাই, দয়া করে কলমটা ধার দিন, বইটা দয়া করে ধার দিন। তাহলে কি হুন ও কাশতে কুদাসাই, হুন ও কাশতে কুদাসাই মানে বইটা কি বলে, বইটা দয়া করে ধার দিন। তাহলে যে জিনিসটা ধার দিন ওটার পরে ও পার্টিকেল দিয়ে কাশতে কুদাসাই দয়া করে ধার দিন, এরকম অর্থ বহন করবে। তো এটা হচ্ছে আমার এগুলি প্রায় লিসেনিং এর ক্ষেত্রে আসে, এবং যারা যে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এক্সপ্রেশন পার্টে অনেক আসে, এগুলি লিসেনিং এবং এক্সপ্রেশন দুটোই আসে। তারপরে যাই ই দেশীয় মানে নিশ্চয়ই বা অবশ্যই, ই দেশীয় মানে শিওর, সার্টেনলি, শিওর অথবা সার্টেনলি, মানে ই দেশীয় অর্থটা হচ্ছে কি নিশ্চয়ই বা অবশ্যই। এখন আমি প্রথমে বললাম, ধরেন কথা কেউ একজন বললো কাশতে কুদাসাই দয়া করে আমাকে ধার দিন, আপনি বলবেন হ্যাঁ শিওর অবশ্যই বা নিশ্চয়ই, এইটাই উত্তরের ক্ষেত্রে ই দেশীয়, ঠিক আছে, ব্যবহার করা হয় মানে নিশ্চয়ই বা অবশ্যই অর্থে। হ্যাঁ, ইংরেজিতে যদি বলি শিওর অথবা সার্টেনলি, তাহলে ই দেশীয় মানে নিশ্চয়ই বা অবশ্যই অর্থ বহন করতেছে, ই দেশীয়। তারপরে যাই দেখেন জানেন দেশ, জানেন দেশ, আবার অনেকে জানেন দেশ গাদে বলে, আর দেশ গাদে বললে পরে একটা হয়তো কিছু একটা সেন্টেন্স থাকে, এই গাদা কিন্তু না, এই গাদা হচ্ছে পরের একটা প্রসঙ্গ টানে। তো যাই হোক, এখানে যেটা মেন যেটা জানেন দেশ, জানেন দেশ মানে হচ্ছে দুর্ভাগ্যজনক বা দুঃখিত, দুর্ভাগ্যজনক বা দুঃখিত। এখন এটা একটু বোঝার ব্যাপার আছে, আপনারা বুঝেন যে ধরেন একটা জিনিস, ঠিক আছে, যে অনেকে পাইছে কিন্তু একটা লোক পায় নাই বা দুজন পায় নাই, তাহলে এই যে দুইজন যে পাইলো না, তারা আমরা কি বলবো যে এটা দুর্ভাগ্যজনক বা দুঃখিত, মানে মানে সে যে পাইলো না, এই জিনিসটা হচ্ছে জানেন দেশ, ঠিক আছে, মানে সবাই পাইছে ও পায় নাই, তাহলে জানেন দেশ। ধরেন আপনার একটা কোম্পানিতে আজকে মনে করেন যে ওভারটাইম আছে, ধরেন ওভারটাইমের মধ্যে ওভারটাইম হবে দুইজনের, কিন্তু লোক আছে 5 জন, তাহলে এই যে 2 জনের জন্য এটা ভালো খবর, আর বাকি 3 জনের জন্য ধরেন সে বলবে কি যে তাদের জন্য ওই তার বসে বা ইয়ে বললো কি জানেন দেশ, ঠিক আছে, তোমার জন্য দুর্ভাগ্যজনক বা দুঃখজনক বা দুঃখিত, ঠিক আছে, এই অর্থে মূলত জানেনটা ব্যবহার করা হয়। আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনো একটা জিনিস না পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ধরেন এই ধরনের ক্ষেত্রে জানেন দেশ দিয়ে প্রকাশ করানো হয়, মানে দুঃখজনক বা দুঃখিত এরকম অর্থ, দুর্ভাগ্যজনক দুঃখিত এরকম অর্থ বহন করে জানেন দেশ, ঠিক আছে, মানে না পাওয়া জিনিসের ক্ষেত্রে তখন আমরা বলবেন যে জানেন দেশ, মানে এটা কি বলে দুর্ভাগ্যজনক বা দুঃখিত। তারপরে যাই দেখেন কাইওয়া, কাইওয়া মানে হচ্ছে কথোপকথন, কাইওয়ার মধ্যে দেখেন প্রথমটা যেটা আছে আহ, ঠিক আছে, এই মানে উচ্চারণটা হবে আহ, মানে এই মানে আ নর্মাল বলতে আ বলি, আর এখানে বলতে আহ, আ মানে হচ্ছে বাংলা যদি বলেন এটা হচ্ছে আহ ও, ঠিক আছে, মেইনলি এই দুটো অর্থ বহন করে। এটা আমরা যখন কখন ব্যবহার করা হয়, ধরেন আপনি একটা বিস্ময়কর একটা আবেগ প্রকাশ করতেছেন, ঠিক আছে, বিস্ময় প্রকাশ করতেছেন, আহ বা ও, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে মূলত আটা ব্যবহার করা হয়। তো এটার আরো 2টা ব্যবহার আছে, এটা হচ্ছে আচ্ছা অর্থে ব্যবহার করা হয়, আবার অনেক ক্ষেত্র বিশেষে হ্যাঁ অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে, দেখবেন আপনারা জাপানিরা দেখবেন দুজনের সাথে কথা বললে প্রায় বলবে ঠিক আছে, মানে এটা হচ্ছে মানে তার সম্মতি প্রকাশ করতেছে আচ্ছা বা হ্যাঁ অর্থে, ঠিক আছে। এখন আমি যেটা হাইলাইট করছি হলুদ কালার দিয়ে, এটাতে বোঝাচ্ছি আমি যে আপনার এইটা হচ্ছে কমনলি বেশি ব্যবহার করা হয়, এই যে যেটা মানে এই অর্থটা পড়লে আপনাদের হবে আ মানে হচ্ছে আহ বা ও, ঠিক আছে, এটা ব্যবহার করা হয় কিসের জন্য, বিস্ময় বা আবেগ প্রকাশ করতে, ঠিক আছে। আবার ক্ষেত্র বিশেষে, ওটা অল্প ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে আচ্ছা বা হ্যাঁ অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে। ধরেন আপনার এটা কিন্তু কিছু মনে পড়ে গেলে বা বুঝে ফেললে, না হঠাৎ করে মানে ধরেন আপনার একটা কথা বলতেছে কেউ একজন, আপনার মনে পড়ে গেছে, ঠিক আছে, ও তখন বলে ঠিক আছে। আবার বলতে পারেন যে আপনার সে একটা কথা বলতেছে, আপনি সেটা বুঝতে পারছেন, ঠিক আছে, বুঝে ফেলছেন, তাহলে কি ঠিক আছে, এইভাবে বলা হয় জাপানে। প্রায় দেখবেন আপনারা জাপানের কনভারসেশন দেখবেন ইয়াতে ইউটিউবে বা অন্য কোথাও থেকে কোনো ব্লগ দেখবেন, তখন দেখবেন আপনারা এই ধরনের এক্সপ্রেশনগুলি প্রায় ব্যবহার করা হয়, ঠিক আছে। আরেকটা ব্যবহার করা হয় যে হ্যাঁ জাতীয় প্রতিক্রিয়া ব্যবহার করা হয়, হ্যাঁ জাতীয়, যেমন আপনি কেউ কোনো কথা বলছে, আমরা কি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা বাংলায় কি বলি হ্যাঁ হ্যাঁ তাই তো, ঠিক আছে, এই যে হ্যাঁ হ্যাঁ বললেন না, ঠিক আছে, এইটাই হচ্ছে জাপানে বলে এইভাবে ব্যবহার করা হয়। তো
মূলত আপনারা আপনারা আপাতত এখানে আ মানে হচ্ছে আহ বা ও এইরকম অর্থ, এই অর্থ দিয়ে পড়তে পারেন। এটা হচ্ছে বিস্ময়কর একটা মানে এক্সপ্রেশন, ঠিক আছে, অভিব্যক্তি বিস্ময়কর, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আপনারা এটা দিয়ে পড়েন, আ মানে হচ্ছে আহ বা ও, এটা দিয়ে পড়লে হবে। তারপরে যাই দেখেন, পরেরটা হচ্ছে ঈশ্বনী ইকাগা দেস্কা। ঈশ্বনী ইকাগা দেস্কা, এটা হচ্ছে কাউকে মানে একসাথে যাবেন নাকি এই ধরনের অফার অফার করার ক্ষেত্রে, ঠিক আছে, ব্যবহার করা হয়। ঈশ্বনী ইকাগা দেস্কা, ঠিক আছে, একসাথে যাবেন নাকি, ঠিক আছে, আমরা বলি না যে একসাথে কিয়োটোতে যাবেন নাকি, একসাথে টোকিওতে যাবেন নাকি, বা একসাথে যাবেন নাকি, একসাথে পার্টিতে যাবেন নাকি, ঠিক আছে, একসাথে পার্টিতে যাবেন নাকি, একসাথে আমাদের সাথে জয়েন করবেন নাকি, মানে একসাথে যাবেন নাকি এই অর্থ বহন করার জন্য ঈশ্বনী ইকাগা দেস্কা, একসাথে যাবেন নাকি এরকম অর্থ বহন করে। যে কোনো কিছুর ক্ষেত্রে বলতে পারেন, ঠিক আছে, ঈশ্বনী ইকাগা দেস্কা, একসাথে যাবেন নাকি এই অর্থ ব্যবহার করা। ঈশ্বনী, ঈশ্বনী মানে একসাথে, ইকাগা দেস্কা মানে যাবেন নাকি, বা এটা ভাবার্থটা বলতেছে যাবেন নাকি, ইকাগা দেস্কা মানে হবে কি, চলবে কি, এরকম টাইপের, ঠিক আছে। তো মূলত ঈশ্বনী ইকাগা দেস্কা মানে হচ্ছে একসাথে যাবেন নাকি। এগুলো লিসেনিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে, এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রায় ব্যবহার করা হয়। তারপরে দেখেন ড্যাশ ওয়া চোত্ত। চোত্ত মানে হচ্ছে অল্প একটু। চোত্ত মানে কি, অল্প একটু। এটা হচ্ছে একটা আপনার একসাথে যদি বলেন, মানে ধরেন কথার কথা, আস্তা ওয়া চোত্ত। আস্তা মানে কি, আগামীকাল। এই যে ব্র্যাকেটের মধ্যে এই ড্যাশের জায়গায় আস্তা ব্যবহার করে দেন, অথবা আসাতে ব্যবহার করেন, মানে ওই যে যে একটু আগে অফার করলো কেউ একজন যে একসাথে যাবেন নাকি, আগামীকাল একসাথে যাবেন নাকি, তখন আপনি যদি বলতে পারেন যে আগামীকাল একটু অসুবিধা, ঠিক আছে, আগামীকাল একটু সমস্যা, আগামীকাল একটু কঠিন হয়ে যায়। এইটাই হচ্ছে যদি ভদ্রভাবে বলতে যান, ঠিক আছে। ওরা কি কিছু কিছু জিনিস আছে ওরা মানে সম্পূর্ণ আপনার পুরোপুরি একবার সরাসরি ডিনাই করে না, সরাসরি না করে না, ঠিক আছে। এটাকে একটু ঘুরে মার্জিতভাবে সম্মান দেওয়ার জন্য ওরা সঙ্গে বলে যে কি বলে, আগামীকাল একটু অসুবিধা, ঠিক আছে, অথবা আগামীকালকে একটু হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটাই মানে ডিনাই করার সিস্টেম, মানে না করার সিস্টেম, ঠিক আছে, ভদ্রভাবে। তখন আপনার যখন আগামীকাল যদি বলেন, তাহলে আগামীকালের সামনে লাগাবেন, আগামীকাল মানে হচ্ছে আস্তা, ঠিক আছে, তাহলে আস্তা ওয়া চোদ্দ। যদি বলে রাত্রে কথা, যে আজকে রাত্রে, তাহলে কনবান মানে আজ রাত, কনবান ওয়া চোদ্দ, ঠিক আছে। বা ধরেন যে আপনার আজকে একটু অসুবিধা, ঠিক আছে, তাহলে কিও ওয়া চোদ্দ, আজকে একটু অসুবিধা বা আজকে একটু সমস্যা, ঠিক আছে। এটা হচ্ছে ভদ্রভাবে না করার জন্য। মানে যে যে দিনের কথা বলছে উনি অফার করছে, ওই দিনটা সামনে বসাই দিয়ে ওয়া দেয়া চোদ্দ ব্যবহার করলে হবে। চোদ্দ মানে অল্প একটু, মানে আজকে একটু অসুবিধা, ঠিক আছে, তাহলে কেউ চোদ্দ। আগামীকাল একটু অসুবিধা, ঠিক আছে, মানে আগামীকাল সমস্যা বা আগামীকাল একটু অসুবিধা, তাহলে কি আস্তা ওয়া চোদ্দ। যদি বলেন আগামী পরশু দিন একটু অসুবিধা, তাহলে কি আসাতে ওয়া চোদ্দ। এটা কখন ব্যবহার করা, এই যে কেউ যদি আপনাকে অফার করলো যে একসাথে যাবেন নাকি, ঠিক আছে, বা একসাথে এই জিনিসটা করবেন নাকি, তখন হচ্ছে আপনি এটা যখন না করবেন, তখন হচ্ছে এই ওই যে ডেটের কথা বলা হয়েছে বা যে সময়ের কথা বলছে ওইটার সময়টা বললে ওয়া চোদ্দ কথাটা ব্যবহার করা হয়। তারপরে দেখেন, তারপরটা হচ্ছে দামে দেস্কা। দামে দেস্কা মানে কি, তার মানে এটা হলাম মূলত দামে মানে হচ্ছে বাদ বা নিষেধ, মানে এটা একটা ইউনিক ওয়ার্ড, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে দামে দেস্কাটা হচ্ছে কি, এইখানে যেটা ব্যবহার করেছে, তাহলে কি পারবেন না, মানে এটার কথা যে মানে প্রথমে যে অফার করলো একসাথে যাবেন নাকি, পরে সে কি বললো যে আগামীকাল একটু অসুবিধা, ঠিক আছে, বা আগামীকাল একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে আবার কি বলবে কথাটা, তারপরে বলবে কি, তাহলে কি পারবেন না, ঠিক আছে, দামে দেস্কা মানে তাহলে কি সত্যি অসুবিধা, দামে দেস্কা। এটা এইভাবে এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়, দামে দেস্কা। বা এখানে যেটা বলছে তাহলে কি পারবেন না, দামের আরো অর্থ, অনেকগুলি অর্থ হয়। দামে মানে হচ্ছে ধরেন আপনার একটা জিনিস নষ্ট হয়ে আছে, এটা বলতে দামে দেশ, মানে এটা নষ্ট হয়ে আছে, অচল হয়ে আছে, এটা দামে দেশ। হ্যাঁ, তারপরে যদি বলেন যে সমস্যা, সেটা ক্ষেত্রেও বলতে পারেন দামে দেশ, ঠিক আছে। দামেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে জিনিসটা ভালো না, এক কথা, যে জিনিসটা ভালো না বা অচল, বা যে জিনিসটা করতে পারবেন না বা করা যাবে না, এগুলো সবই দামেরা প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা আপনারা জাপানে গেলে বুঝতে পারেন পুরোপুরি। আপাতত যেটা পাইছেন এটা হচ্ছে দামে দেস্কা, মানে হচ্ছে তাহলে কি পারবেন না, এই অর্থ বহন করতেছে। তারপরে যাই দেখেন, মাতা কন্দ অনেগাশিমাস। মাতা কন্দ অনেগাশিমাস, মাতা মানে আবার, কন্দ মানে নেক্সট টাইম, পরবর্তী টাইম, ঠিক আছে। মাতা আর অনেগাশিমাস হচ্ছে অনুগ্রহ করে বা দয়া করে। তো মাতা কন্দ অনেগাশিমাস আছে মানে দয়া করে আবার বলবেন, ঠিক আছে, দয়া করে আবার বলবেন বা দয়া করে আবার আমন্ত্রণ করবেন, ঠিক আছে। মাতা কন্দ অনেগাশিমাস, দয়া করে আবার, ঠিক আছে, আবার বলবেন। এটা হচ্ছে ধরেন আমরা এবার পারলাম না যেহেতু, তাহলে মানে কি বললাম কি, মানে পরের বার বললেন যাবো না, ঠিক আছে, বা দয়া করে আবার বলবেন তখন যাবো না, ঠিক আছে, আমরা বলি না বাংলাদেশে, ঠিক এইভাবেও জাপানেরও বলা হয়। মাতা কন্দ অনেগাশিমাস মানে হচ্ছে দয়া করে আবার বলবেন। এটা হচ্ছে ভদ্রভাবে না করার ক্ষেত্রে ব্যবহার করা। যেমন ভদ্রভাবে আমরা যখন না করি না কাউকে, যে এবার পারলাম না, তখন আমরা কি বলি যে দয়া করে আবার বলবেন,
এটা হচ্ছে মানে ভদ্রভাবে আপনি বললেন, না সরাসরি তো না করলে একটু অভদ্র হয়ে যায় না, এর জন্য দয়া করে আবার বলবেন, ঠিক আছে? মানে মাতা কন্দ অনেক আইসি মাছ, দয়া করে আবার বলবেন। তো এই হচ্ছে আমাদের লেসন 9-এর ভোকাবুলারি। আশাবাদী সকলে বুঝতে পেরেছেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।